আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাসিড বেস। এটা পুরোটাই এমসিকিউ টু থিওরি। আমরা পরবর্তীকালে সায়েন্সের ডিটেল পার্ট নিয়ে আলোচনা করব, বাট আজকে দেখো অ্যাসিড বেসটা আমাদের যতটা প্রিলিমসের জন্য দরকার ততটাই আমরা করব। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে অ্যাসিড বেস ব্যাপারটা কি আমাকে সবার আগে জানতে হবে। আচ্ছা, অ্যাসিড মানে যাকে বাংলায় বলে অম্ল, আর বেস মানে যাকে বলে ক্ষার। তাহলে অ্যাসিড এবং বেস এটা হচ্ছে আমার কেমিস্ট্রির একটা বিরাট পার্ট। দেখো বেসিক্যালি এই অ্যাসিড বা বেস, তুমি যদি কোনো একটা ধরো তোমার কাছে তিনটে সলিউশন রয়েছে, নিউট্রাল সলিউশন, এই একটা সলিউশন, এই একটা সলিউশন, আর এই একটা সলিউশন। ঠিক আছে, তো এই তিনটে সলিউশনের মধ্যে কোনটা অ্যাসিড, কোনটা বেস, আর কোনটা নিউট্রাল বা ওয়াটার, তুমি কি করে আইডেন্টিফাই করবে? বা আমি যদি বলি অ্যাসিড বেস এর ধর্ম কি, বা কিভাবে এগুলো আলটিমেটলি আইডেন্টিফাই করা যেতে পারে। দেখো বেসিক্যালি আমরা, তুমি যদি, তোমাকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি, অ্যাসিড বা বেস এটাকে আমরা স্কেল দ্বারা একটা মেজার করি, যাকে বলি পিএইচ স্কেল। পিএইচ স্কেল, পিএইচ স্কেলকে আমরা এমনভাবে ডিফাইন করেছি, সেটা তোমার 1 থেকে শুরু করে 14 এই রেঞ্জেও ঘোরাফেরা করতে পারে। মাঝে রয়েছে 7, তাহলে 1 থেকে 7, 7 থেকে 14, এই জোনটা হচ্ছে আমার অ্যাসিড বেজের জোন। তো কোনো একটা সলিউশনে তুমি যদি এটা পিএইচ স্কেল ডুবিয়ে দাও, পিএইচ স্কেল বলে তুমি পিএইচ স্কেল পাবে, অ্যামাজনেও তুমি কিনতে পাবে, দিস ইজ পিএইচ স্কেল। স্কেলটা তুমি যদি ওই সলিউশনের মধ্যে ডুবিয়ে দাও, এই পিএইচ ভ্যালু যদি 7-এর কম ইন্ডিকেট করে, দ্যাট মিন্স সেই সলিউশনটা অ্যাসিডিক। অ্যাসিডিক। আর যদি এই সলিউশনের পিএইচটা 7-এর বেশি ইন্ডিকেট করে, দিস ইজ বেসিক। বেসিক। বাট যদি এক্স্যাক্টলি 7 দেখায়, মিনারেল ওয়াটারের মধ্যে তুমি পিএইচ ডোবাবে পুরো 7.0 এরকমই দেখাবে, তার মানে সেটা নিউট্রাল। এবার দেখো, তুমি যত একের দিকে এগোবে তত স্ট্রং অ্যাসিডিক, যত 14-র দিকে এগোবে ততই স্ট্রং বেসিক। তাহলে ধরো কারো বেস আমি যদি বলি 7.2, আর কারো হচ্ছে 13.9, তাহলে কে মোর বেসিক? এ মোর বেসিক। কারো ধরো বললাম 6.9 আর কারো 1.1, তাহলে কে মোর অ্যাসিডিক? এ মোর অ্যাসিডিক। তাহলে 7 থেকে যতই তুমি একের দিকে আসবে ততই অ্যাসিডিক ব্যাপারটা বাড়বে, 7 থেকে যত 14-র দিকে গোবে ততই বেস ব্যাপারটা বাড়বে। এটা গেল পিএইচ স্কেল। আচ্ছা, আমার কথা হচ্ছে আমার কাছে পিএইচ স্কেল কেনার মতো সামর্থ্য নেই, বাট আমি চাইছি কোনো একটা সলিউশন সেটা অ্যাসিডিক না বেসিক, আই উইল আইডেন্টিফাই অর ডিস্টিংগুইশ। হাউ ক্যান ইট পসিবল? এটা সম্ভব কেবলমাত্র ইন্ডিকেটার দ্বারা। ঠিক আছে, আমাদের কাছে সব থেকে লো কস্ট ইন্ডিকেটার রয়েছে লিটমাস। তুমি যে কোনো মেডিকেল শপে গিয়ে বলো যে আমাকে একটা লিটমাস পেপার দিন, তো তোমাকে দেখবে একটা এরকম একটা বাঞ্চ অফ লিটমাস পেপার দেবে, তা হার্ডলি তার দাম 10 থেকে 12 টাকা। তাহলে পিএইচ স্কেলের দাম কত? প্রায় 1000 টাকা। তো আমার 1000 টাকার থেকেও আমি আরও শর্টকাট জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমার লিটমাস পেপার। কত? 10-12 টাকায় প্রায় 20টা মতো লিটমাস পেপার তুমি পেয়ে যাবে। লিটমাস পেপারের কালারটা কি হয়? ভায়োলেট। ভায়োলেট মানে বেগুনি কালারের হয়ে থাকে, পার্পেল কালারের হয়ে থাকে। ঠিক আছে, ভায়োলেট বা পার্পেল যাই বলো না কেন, অনেকটা সেরকমই পার্পেল কালারের হয়ে থাকে, হালকা লাইট পার্পেল বা লাইট ভায়োলেট। তো এই ইন্ডিকেটারটা তুমি কি করছো? তুমি ছিঁড়ে নিয়েছো, তিনটে ইন্ডিকেটার ছিঁড়েছো। ইন্ডিকেটার বলতে তিনটে লিটমাস পেপারকে ছিঁড়েছো। ছেঁড়া যায় খুব ছোট ছোট জিনিস, যেমন স্টিকি নোটগুলো হয় না, দেখবে আমরা বিভিন্ন স্টিকি নোট লিখে ঝুলিয়ে রাখি, সেরকম স্টিকি নোটের মতো এটাকে ছিঁড়লে, এখানে এরকম ব্যাংকের চেকের মতো ছেঁড়ার জায়গা থাকে, ছিঁড়ে নিলে। নেওয়ার পরে তুমি তিনটে লিটমাসকে তিনটে পাত্রে ডুবিয়ে দিলে বা ছেড়ে দিলে, কোনো ব্যাপার না। তো লিটমাস যদি ভায়োলেট কালার ভায়োলেটই থাকে, বা পার্পেল কালার যদি পার্পেলই থাকে, ঠিক আছে, পার্পেল যদি থাকে তাহলে সেটা নিউট্রাল সলিউশন। যদি পার্পেল কালারটা রেডে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে তোমার অ্যাসিডিক সলিউশন। আর যদি এই পার্পেল কালারটা কোনো না কোনোভাবে তোমার ব্লু হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে তোমার অ্যালকালাইন সলিউশন। তাহলে এটা হচ্ছে সব থেকে লো কস্ট ইন্ডিকেটার ইফ ইউ ওয়ান্ট টু ডিস্টিংগুইশ হুইচ সলিউশন ইজ অ্যাসিডিক অর বেসিক অর নিউট্রাল। ক্লিয়ার?
কারো কাছে কোনো প্রবলেম নেই। তাহলে দিস ইজ দ্য ইন্ডিকেটর বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই whether a solution is acidic or basic. ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমার আরো দুটো ইন্ডিকেটর রয়েছে, যেটা দেখো লিটমাস হচ্ছে লো কস্ট ইন্ডিকেটর, ফলে তোমার এখানে তুমি এখানে কিন্তু একটু কনফিউশন তৈরি হবে, কারণ অনেকটা পার্পেল কালার আর ব্লু কালার অনেকটা একই রকম, পার্পেল আর ব্লু কালারটা অনেকটা একই রকম, ফলে তুমি চোখের আন্দাজে কখনো কখনো ভুল করে ফেলবে যে নিউট্রাল এবং অ্যালকালাইন সলিউশনের মধ্যে। এবং যদি কোথাও কোথাও আমি দেখি যে কোনো একটা অ্যাসিডের পিএইচ 6.9 আর কোনো একটা বেসের পিএইচ 7.2, তাহলে এটা নিউট্রাল ভ্যালুর অনেক কাছে, ফলে এই ধরনের হালকা অ্যাসিডিক বা হালকা তোমার বেসিক লিটমাস দ্বারা আইডেন্টিফাই করাটা কোয়াইট ইম্পসিবল খালি চোখে। বেয়ার আইসে তুমি এটাকে কোনোভাবেই ডিস্টিংগুইশ করতে পারবে না বাই ইউজিং লিটমাস। একমাত্র যে অ্যাসিডগুলো স্ট্রং অ্যাসিড, যে বেসগুলো স্ট্রং বেস, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই বাই ইউজিং লিটমাস পেপার। সো সেই জন্য আমাদের কাছে কি রয়েছে, মিথাইল অরেঞ্জ অ্যান্ড ফেনলফথেরিন, দোজ আর হাইলি 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 সেন্সিটিভ। মানে যারা কি করবে, যারা তোমার কালার চেঞ্জ করে দেবে, যারা কালার চেঞ্জ করে দেবে সিস্টেমের। দেখো বেসিক্যালি তোমার কাছে তিনটে সলিউশন রয়েছে, তুমি জানো না এর মধ্যে কোনটা নিউট্রাল, কোনটা অ্যাসিডিক আর কোনটা বেসিক, ইউ ডোন্ট নো। বাট তোমার কাছে কি রয়েছে, তোমার কাছে রয়েছে মিথাইল অরেঞ্জ এবং ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ অ্যান্ড ফেনলফথেলিন। বেসিক্যালি মিথাইল অরেঞ্জ অ্যান্ড ফেনলফথেলিন এটাকে তৈরি করা হয়েছে অনলি টু ডিস্টিংগুইশ হোয়েদার দ্য সলিউশন ইজ অ্যাসিডিক অর বেসিক। এটা দিয়ে কিন্তু নিউট্রাল সলিউশনকে আইডেন্টিফাই করা হয় না কোনো সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক, কারণ সত্যি কথা বলতে 7 পিএইচ সত্যি বলতে কিছুরই হয় না ডিস্টিল ওয়াটার ছাড়া। ইভেন তুমি যে ট্যাপ ওয়াটার সেটাও আইদার অ্যাসিডিক না হয় বেসিক। তুমি নর্মাল যে অ্যাকোয়াগার্ডের জল করবে না, সেটাও তুমি দেখবে এটা হয়তো 7.1 বা 6.9 এরকম কিছু থাকবে। 7 পাওয়াটা একমাত্র ওই কেমিস্ট্রি ল্যাবে ছাড়া তুমি ডিস্টিল ওয়াটার পাবে না যেখানে পুরো 7 পাচ্ছ, অ্যাকোয়াগার্ডের জলও পাবে না। ফলে ওরা এই নিউট্রাল কনসেপ্টটাকেই হাঁটিয়ে দিয়েছে। ওরা বলছে কোনো সলিউশন অ্যাসিডিক না বেসিক, আমি সেটাকে ডিস্টিংগুইশ করব বাই ইউজিং মিথাইল অরেঞ্জ অর ফেনলফথেলিন। ফান্ডা ক্লিয়ার? এইটুকু আমার কাছে। চলো এবার মিথাইল অরেঞ্জ নিউট্রাল মিডিয়াম মানে ও দেখতে কেমন হয়। তুমি যদি মার্কেট থেকে মিথাইল অরেঞ্জ কিনে নিয়ে আসো, তাহলে তার কালারটা হচ্ছে অরেঞ্জ শেপ, মানে অরেঞ্জ বলতে তোমার কমলা কালারের। আর ফেনলফথেলিনের কালার হচ্ছে কালারলেস, মানে এটা কোনো কালারই নয়। তাহলে এটা অরেঞ্জ কালার, এটা কালারলেস। তুমি ভাবো কোনো একটা সলিউশন যদি এটা অ্যাসিডিক সলিউশন হয়, এটা বেসিক সলিউশন হয়, তুমি মাত্র এক ফোঁটা ফেনলফথেলিন অ্যাড করো, দুটোতেই এক ফোঁটা ফেনলফথেলিন অ্যাড করো, তো এটা পুরো কালারলেস। ঠিক আছে, যদি ওই ও কালারলেসই থাকে, মানে এই পুরো সলিউশনটা যদি কালারলেস থাকে, তাহলে আমি বলবো দিস ইজ অ্যাসিডিক সলিউশন। মানে এটা পুরো ক্রিস্টাল কালার, মানে ওটা দেওয়ার পরেও কোনো কালার চেঞ্জ হয়নি। তুমি যদি এটা কোনো কারণে অ্যালকালাইন অ্যাড করে দাও, মানে অ্যালকালাইন মিডিয়ামে অ্যাড করো, তাহলে এটা পিঙ্ক কালারে কনভার্ট হয়ে যাবে। এই পুরো সিস্টেমটা কি হয়ে যাবে জানো, এটা পিঙ্ক অ্যাম্বিয়েন্স তৈরি করে ফেলবে, একটা পিঙ্ক অ্যাম্বিয়েন্স তৈরি করে ফেলবে। যদি আমার একটা ডিপ হয়ে যাবে, তুমি যতটা অ্যাড করবে তার বেশি এরকম একটা কালার ও তৈরি করে ফেলবে, পিঙ্ক কালার, এই এক ফোঁটা ফেনলফথেলিন অ্যাড করার সাথে সাথে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে না, আমি ফেনলফথেলিন নয়, আমি মিথাইল অরেঞ্জ দিয়ে অ্যাড করব। তাহলে মিথাইল অরেঞ্জের কালার কি, অনেকটা অরেঞ্জ কমলা কালার। যখনই তুমি একে এক ফোঁটা মিথাইল অরেঞ্জ এখানে দেবে, সেই মুহূর্তে এই অরেঞ্জ কালারটা পিঙ্ক কালারে কনভার্ট হয়ে যাবে কিসে, অ্যাসিডিক সলিউশনে, পিঙ্ক কালারে কনভার্ট হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, এটা পিওর অরেঞ্জ থেকে হয়ে যাবে পিওর হলুদ, একদম হলুদ হয়ে যাবে এরকম। ও এটা তো হয়নি, এটা তো পিঙ্কই থেকে গেছে, এটা কি হয়ে যাবে, পিওর হলুদ হয়ে যাবে। এরকম ভাবে তুমি কি করতে পারবে, জিনিসটাকে পুরো ডিস্টিংগুইশ করতে পারবে। যদিও হলুদ এটা হলো না, এটা অরেঞ্জই হলো, এটা হচ্ছে হলুদ, এরম হয়ে যাবে। তাহলে কোন কালার আলটিমেটলি দিচ্ছ, কি তুমি দিচ্ছ বেসিক্যালি তুমি এই কালারটা। তাহলে এই কালারটাকে ইজিলি তুমি বলতে পারবে যদি এই কালারে কনভার্ট হয়, তাহলে সেটা হয়ে যাবে তোমার অ্যাসিডিক।
যদি এই কালারে কনভার্ট হয় তাহলে হয়ে যাবে সেটা অ্যালকালাইন। অ্যালকালাইন ক্লিয়ার? তাহলে সবার কাছে পুরো ফান্ডা ক্লিয়ার যে আমরা কোনো একটা সলিউশন অ্যাসিডিক ইয়া বেসিক সেটাকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করতে পারি? আমরা ইন্ডিকেটর ইউজ করে আইডেন্টিফাই করতে পারি। এবং তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক সলিউশনে কি কালার তৈরি করে, বা তোমার ফেনোলফথেলিন অ্যালকালাইন মিডিয়ামে কি কালার তৈরি করে, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, বা তোমাকে সেটা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা একটা বলতে পারো ম্যাজিক দেখাতে পারি, সেটা হচ্ছে ভ্যানিশিং কালার। ছোটবেলায় এরকম যদি আমার কাছে থাকতো, খুব ইচ্ছা হতো যে যদি এরকম আমি একটু ম্যাজিক করতে পারতাম। ছোটবেলায় দেখবে আমাদের সবার স্কুল ড্রেস থাকে সাদা, অলমোস্ট অলমোস্ট সমস্ত স্কুলের বা তোমার বাংলা মিডিয়ামে তো অ্যাটলিস্ট সাদাই। তাহলে আমরা কি সাদা ড্রেসটা খুব সন্তর্পণে রাখতে হয়। তো ভ্যানিশিং কালার, তুমি ধরো হোলির দিন বন্ধুর বাড়িতে গেছো ভ্যানিশিং কালার নিয়ে, ভ্যানিশিং কালার নিয়ে কি ওর জামায় তুমি এই ভ্যানিশিং কালারটা লাগাবে এবং ওকে ভয় পাইয়ে দেবে, কারণ ওর স্কুল ড্রেস সাদা। আমার খুব ইচ্ছা হতো এইটা, যখন আমি জানতে পেরেছি তখন এটা করতে, কিন্তু এগুলো আমার কাছে নেই। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমার কাছে কি লাগবে এই ভ্যানিশিং কালারটা তৈরি করার জন্য? তোমার কাছে লাগবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NH4OH, মানে দ্যাট ইজ অ্যালকালাইন, দ্যাট ইজ অ্যালকালাইন। আচ্ছা, এর সঙ্গে তুমি কি করেছো? তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মার্কেট থেকে কিনে নিয়ে এসছো, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তার কোনো কালার নেই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কালার কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কালার কিছু নেই। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি এর সঙ্গে কি করেছো? ফেনলফথেলিন অ্যাড করে দিয়েছো, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি বেসিক হয় তো ফেনলফথেলিন অ্যাড করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি কালার, পুরো সলিউশনটা কি কালার হয়ে যাবে? পুরো সলিউশনটা পিঙ্ক কালারের হয়ে যাবে। তার মানে তুমি এরকম একটা কালার নিয়ে বন্ধুর বাড়িতে, ধর এটা হচ্ছে না তোমার, এটা একটু কালারটা বানাতে হবে। হ্যাঁ, তুমি এটা কি করছো? আলটিমেটলি এটা পিঙ্ক কালার তৈরি করছো, ঠিক আছে? পুরো পিঙ্ক কালার তৈরি করে দিলে। এবার এটা নিয়ে বন্ধুর বাড়িতে গেছো সাদা জামায় লাগাবে বলে, তো বন্ধু তোমাকে রিকোয়েস্ট করছে ভাই এটা প্লিজ লাগাস না। তাহলে কি করবে? ব্যাপারটাকে তুমি তোমার এই পুরো কালারটাকে তুমি না শুনে বন্ধুর গায়ে জামায় লাগিয়ে দিয়েছো। তো এবার ও চাপ খেয়ে গেছে, বলছে দেখ ম্যাজিক, এটাকে তুই শুধু কোনো একটা ছাদে বা বারান্দায় মেলে দে, কিছুক্ষণ পরে দেখবি এটা আবার হোয়াইট হয়ে যাবে। তো বলছে দূর, এরকম হয় নাকি, কারণ তুমি তো ভ্যানিশিং কালার লাগিয়েছো। তো কি করলে? ও বলছে ঠিক আছে দেখি কেমন। ও ওটাকে মেলে দিল, মেলে দেওয়ার পরে দেখবে হ্যাঁ সত্যি তো এখানে আর কোনো কালার নেই, পুরো হোয়াইট হয়ে গেছে, পুরো জিনিসটা পিওর হোয়াইট। কেন হলো এটা? তার কারণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উদবায়ী। উদবায়ী মানে বায়ুতে ও বায়ুর সংস্পর্শে আসলেও উবে যায় মানে থাকে না সিস্টেমে। তো বলো তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি সিস্টেমে না থাকে তাহলে ফেনলফথেলিন তো অ্যাকচুয়ালি কালারলেস, নিউট্রাল মিডিয়ামে কালারলেস। উইদাউট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তা তোমার ফেনলফথেলিন বিকাম কালারলেস। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাতাসের সংস্পর্শে ভোলাটাইল উড়ে গেল, সঙ্গে সঙ্গে পুরো কালারটা কালারলেস হয়ে গেল। ওই জামায় কিন্তু অলরেডি ফেনলফথেলিন লেগে আছে, এমনটা নয় যে ফেনলফথেলিনও উবে গেছে, না ফেনলফথেলিন লেগে আছে, বাট ইন নিউট্রাল মিডিয়াম ফেনলফথেলিন ইজ কালারলেস। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ভ্যানিশিং কালার, কালার ভ্যানিশ হয়ে গেছে। বুঝতে পেরেছো জিনিসটা? তো একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল লেমন জুসের পিএইচ কত? ডেফিনেটলি 7-এর কম, কারণ লেমন জুস অ্যাসিডিক। লেবুতে কি অ্যাসিড থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, সেই জন্য অ্যাসিডিক মিডিয়াম, পিএইচ লেস দ্যান 7। বলো এইটুকুতে কারো কোনো কনফিউশন নেই তো? এবার তোমাকে এমন একটা জিনিস শেখাবো যেটা সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? একটা রিলেশন দিয়ে তোমাকে বোঝাবো টাইটেশনের কনসেপ্ট, যেটা সত্যি বলছি সারা জীবন মনে রাখবে এবং সারা জীবন চেষ্টা করেও ভুলতে পারবে না এই রিলেশনের গল্পটা, কারণ বাস্তব লাইফের সঙ্গে বোঝাবো। আচ্ছা চলো, টাইটেশন ব্যাপারটা কি সেটা বুঝতে হবে। টাইটেশন মানে হচ্ছে, আমরা সবাই কি জানি যে অ্যাসিড এবং বেস পরস্পর রিয়াকশন করে কি করে? সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করে। আমরা সবাই জানি যে অ্যাসিড অম্ল এবং ক্ষার মেশালে লবণ এবং জল তৈরি হয়। ভেরি গুড, এটা সবাই জানি, কিন্তু এটা তো জানি না যে কত গ্রাম অ্যাসিড বা 10 গ্রাম অ্যাসিড এর মধ্যে কত গ্রাম বেস অ্যাড করলে সেটা লবণ এবং জলে কনভার্ট হবে।
সল্ট অ্যান্ড ওয়াটারে কনভার্ট হবে। কতটা অ্যামাউন্ট বেস, হাউ মাচ অ্যামাউন্ট বেস ইজ রিকোয়ার্ড টু নালিফাই অল দ্য অ্যাসিড ইন দ্য সিস্টেম। তাহলে কতটা বেস আমার লাগবে 10 গ্রাম অ্যাসিডকে নালিফাই করতে বা তাকে ওয়াটার এবং সল্টে কনভার্ট করতে। তাহলে এই টেকনিকটা হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এত ml অ্যাসিড বা এত গ্রাম অ্যাসিড বা যাই হোক না কেন, অ্যাসিডের একটা তো ইয়ে থাকবে। তাহলে 10 ml অ্যাসিডকে নালিফাই করতে অর সল্ট অ্যান্ড ওয়াটারে কনভার্ট করতে কতটা আমার বেস লাগবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার টাইট্রেশন। কি বললাম? অ্যাকচুয়ালি টাইট্রেশন। তাহলে টাইট্রেশন হচ্ছে একটা টেকনিক যেখানে কি লাগে, একটা পিপেট একটা বুরেট লাগে। আমি এমনি জাস্ট টাইট্রেশনের সেট আপটা তোমাকে যদি দেখিয়ে দিই, তো টাইট্রেশনের সেট আপটা পুরো এরকম থাকে, এরকম একটা স্ট্যান্ড থাকে। এই স্ট্যান্ডের সঙ্গে আমরা কি অ্যাড করি জানো, এরকম একটা সিস্টেমকে অ্যাড করে দেই, এরকম একটা সিস্টেমকে অ্যাড করে দিই, ঠিক আছে। আর এখানে কি থাকে, এখানে তোমার একটা পাত্র থাকে আর ফানেল টাইপের। তুমি এখানে কি নিয়েছো, অ্যাসিড নিয়েছো, আর এখানে একটা নব থাকে কাচের, সবটাই কাচের। তুমি কি করেছো, এখানে বেস নিয়েছো। এই সিস্টেমটা হচ্ছে পিপেট বুরেট। তো তুমি এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আলটিমেটলি কি, অ্যাকচুয়ালি নবটা এত উপরে থাকে না, নবটা থাকে নিচে, এই যে একদম মুখের কাছে নবটা থাকে, ঠিক আছে। ঘিঞ্জি হয়ে যাবে তাই আমি বলছি। তো এখানে তুমি কি করেছো, ধরো 100 ml বেস নিয়েছো, এটা ধরো 10 ml অ্যাসিড, তুমি জানো না কত ml লাগবে, তুমি এখানে ফোটা ফোটা করে কি ফেলছো, বেস ফেলছো নবটা ঘুরিয়ে ঘুরিয়ে। এই যেই মুহূর্তে, যেই মুহূর্তে কালার চেঞ্জ হয়ে যাবে, সেই মুহূর্তে তোমার সমস্ত অ্যাসিড সমস্ত বেসের সঙ্গে রিয়াকশন করে ফেলবে, তার আগে নয় কিন্তু। ক্লিয়ার? তাহলে দেখো আমি কি ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারি এখানে একটা স্ট্রং অ্যাসিড, আমি ইউজ করতে পারি স্ট্রং বেস। তাহলে আমি দেখতে চাইছি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের টাইট্রেশন করতে চাইছি। আমি স্ট্রং অ্যাসিড উইক বেসের টাইট্রেশন করতে চাইছি। আমি উইক অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন করতে চাইছি। আমি উইক বা স্ট্রং না উইক অ্যাসিড আর উইক বেসের টাইট্রেশন করতে চাইছি। আচ্ছা, এই টাইট্রেশন করার জন্য তোমার কি লাগবে, অ্যাসিড আর বেসের পাশাপাশি তোমার লাগবে ইন্ডিকেটর, এই মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর এবং ফেনলফথেলিন ইন্ডিকেটর। তো তোমার এটা মাথা খারাপ করে দেবে যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে আমি কি ধরনের ইন্ডিকেটর ইউজ করব, স্ট্রং অ্যাসিড উইক বেসে কি ধরনের ইন্ডিকেটর ইউজ করব। আজ অব্দি যত কোশ্চেন আমার ডব্লিউবিসিএস এ এসছে আমি কিচ্ছু পারিনি অ্যান্সার দিতে, সববারই ভুল অ্যান্সার দিয়েছি। কেন? কারণ আমার এই জিনিসটা মুখস্থই হয় না, বারবার ভুলে যাই। যে স্ট্রং অ্যাসিড দেখো কতগুলো কম্বিনেশন, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড উইক বেস। বুঝতে পারছো জিনিসটা? এতগুলো সিস্টেম আমি ভুলে যাই, সেই জন্য আমি একটা গল্প বানিয়ে দিয়েছি, একটা রিলেশনের গল্প বানিয়ে দিয়েছি। এই গল্পটা মনে রাখতে পারলে তোমার আর কোনোদিন এই ভুলটা হবে না। দেখো আমি কি ইন্ডিকেটর ইউজ করছি, আইদার মিথাইল অরেঞ্জ না হয় ফেনলফথেলিন, আইদার মিথাইল অরেঞ্জ না হয় ফেনলফথেলিন, ঠিক আছে। চলো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ আর ফেনলফথেলিন এটাকে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু মাথায় রাখতে হবে মিথাইল অরেঞ্জ আর ফেনলফথেলিন, ফেনলফথেলিন এই দুটোর মধ্যে কে অ্যাসিডিক ইন্ডিকেটর কে বেসিক ইন্ডিকেটর তোমাকে মাথায় রাখতে হবে। দেখো মিথাইল অরেঞ্জ কিভাবে মাথায় রাখবে, মিথাইল অরেঞ্জ হচ্ছে অ্যাসিডিক ইন্ডিকেটর আর ফেনলফথেলিন হচ্ছে বেসিক ইন্ডিকেটর। এটাও ভুলবে না, এমন একটা শর্ট ফর্ম শিখিয়ে দিচ্ছি। বলতো অরেঞ্জ, অরেঞ্জটা অনেকটা আমাদের কি জিভে লাগার সঙ্গে সঙ্গে এক ধরনের মানে অ্যাসিডিক ইয়ে তৈরি মনে হয় না মাইন্ড, মিথাইল অরেঞ্জ, কারণ সাইট্রিক অ্যাসিড রয়েছে, অরেঞ্জে কি রয়েছে, লেবুতে কি রয়েছে, অ্যাসিড রয়েছে। তার মানে মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ সেটা হবে অ্যাসিডিক। এটুকু মুখস্থ হয়ে গেল যে মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক ইন্ডিকেটর আর ফেনলফথেলিন বেসিক ইন্ডিকেটর।
এইটুকু আমি শর্ট ফর্ম তোমাকে বলে দিলাম। যে এবার তুমি চলো, এবার তুমি বলো, তুমি বলো তো, একটা মেয়ে আর একটা ছেলে ধরো নতুন কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে, কতগুলো প্রবাবিলিটি হতে পারে। দেখবে কলেজের কিছুদিনের মধ্যে এই ছেলেটা এবং এই মেয়েটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে কি হবে না সেটাই ব্যাপার। এটা হতে পারে কোথাও না কোথাও, হয় না, ক্লিক করে যায়, ছেলেটারও মেয়েটাকে ভালো লেগে গেছে, মেয়েটারও ছেলেটাকে ভালো লেগে গেছে, হয় একসাথে থাকতে থাকতে দুজনেরই একটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে। শুধু এটা বোঝার চেষ্টা করো, দুজনেরই একটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, একটা সিনারিও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আচ্ছা এটা যদি বলি যে দুজনের স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, বলো তো প্রপোজটা কে করবে? তোমরা বলো, তোমরা কমন সেন্স দিয়ে বলো তো, প্রপোজটা কে করবে? ছেলে করবে না মেয়ে করবে? না যে কেউ করলেই অ্যাকসেপ্টেড হবে? এটা ইয়েস অর নো তুমি জানো না, বাট এখানে বলো তো প্রপোজটা কে করবে? ছেলে করবে না মেয়ে করবে? যে কেউ করতে পারে, ছেলে করলেও মেয়েটা হ্যাঁ করবে, মেয়ে করলেও ছেলেটা হ্যাঁ করবে। এইটুকু ক্লিয়ার? তাহলে যদি দুজনের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন থাকে তাহলে প্রপোজটা যে কেউ করতে পারে। প্রপোজ মানে কি, দেখবে আমাদের তথাকথিত সমাজে আমরা প্রপোজ নিজেরা করি না, কাউকে দিয়ে করাই। তাহলে এ এ যদি বাহক পাঠায়, মানে তার বন্ধুকে পাঠায়, মনে করো এটা তার বন্ধু, যে ভাই গিয়ে একটু বল না আমার তরফ থেকে, নিজে একদম ডিরেক্টলি অপমানিত হতে কার ভাল লাগে? তাহলে ছেলেটা যদি তোমার তার বাহককে পাঠায়, মানে তার বন্ধুকে পাঠায়, তাহলেও মেয়েটা বলবে হ্যাঁ অ্যাকসেপ্টেড। মেয়েটা যদি তার বান্ধবীকে পাঠায় তাহলে বলবে অ্যাকসেপ্টেড। তাহলে দুজনের মধ্যে যদি স্ট্রং অ্যাট্রাকশন থাকে তাহলে যে কোনো তরফ থেকে প্রপোজ আসলে অ্যাকসেপ্টেড হবে। দ্বিতীয়ত হচ্ছে, ছেলেটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, এটা সচরাচর হয়ে থাকে, আর মেয়ের তার একদমই অ্যাট্রাকশন নেই, মেয়েটা সবসময় পড়াশোনাতে থাক, মানে পড়াশোনা গোছের মেয়ে, ছেলেটা মোটামুটি একটু খিল্লি করবে, মজা করবে, প্রেম করবে, এরকম একটা ব্যাপার। তাহলে প্রপোজটা কি মেয়ে করবে না ছেলে করবে? লজিক্যালি ডেফিনেটলি ছেলেই করবে, এবং মেয়ে সেটাকে অ্যাকসেপ্টও করতে পারে নাও করতে পারে, বাট প্রপোজটা কে করবে আমি সেটা বলতে চাইছি। প্রপোজটা কোনোদিন মেয়ে করবে, কারণ মেয়ের কোনো অ্যাট্রাকশনই নেই ছেলেটার ওপরে। তার মানে এখান থেকে প্রপোজটা করবে ছেলের তরফ থেকে। এমন অনেক সিনারিও আছে যেখানে ছেলেটার কোনো অ্যাট্রাকশন নেই, ছেলেটা পড়াশোনার মধ্যেই থাকার চেষ্টা করে, বাট কিছু মেয়ে আছে যারা ওই ছেলেটাকে পছন্দ করে ফেলেছে, ঠিক আছে। তো বলো এখানে প্রপোজটা কে করবে? প্রপোজটা মেয়েটা করবে, ছেলেটা করবে না, কারণ ছেলেটার স্ট্রং অ্যাট্রাকশন নেই, মেয়েটার রয়েছে। তৃতীয়ত, ছেলেটারও অ্যাট্রাকশন নেই, মেয়েটারও অ্যাট্রাকশন নেই, এটা আরেকটা সিনারিও হতে পারে। মেয়েটারও কোনো অ্যাট্রাকশন নেই, ছেলেটারও কোনো অ্যাট্রাকশন নেই, তাহলে প্রপোজ কেউ করবে? কেউ করবে না। হয়ে গেছে, তুমি কিন্তু অলরেডি ইন্ডিকেটর জেনে গেছো। আমি তোমাকে কি বললাম? মিথাইল অরেঞ্জ মানে হচ্ছে অ্যাসিডিক ইন্ডিকেটর, আর ফেনলফথেলিন মানে হচ্ছে বেসিক ইন্ডিকেটর, ঠিক আছে। দেখো, যদি স্ট্রং ছেলে আর মেয়ের অ্যাট্রাকশন থাকে তাহলে ছেলের তরফ থেকে বন্ধু আসলেও হবে, মেয়ের তরফ থেকে বন্ধু আসলেও হবে। তার মানে যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হয় তাহলে তুমি মিথাইল অরেঞ্জ মানে ছেলেটার তরফ থেকে তুমি বন্ধুকে পাঠাতে পারো, বা মেয়েটার তরফ থেকে বন্ধুকে পাঠাতে পারো। তার মানে ফেনলফথেলিন বা মিথাইল অরেঞ্জ যে কোনো ইন্ডিকেটর ইউজ করে তুমি কিন্তু ইজিলি এই জিনিসটাকে সলভ করতে পারবে বা টাইট্রেশনটা করতে পারবে। যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে কার লাগবে? ছেলেটার বন্ধু লাগবে, ছেলেটার বন্ধুর তরফ থেকে কি আসবে? তোমার প্রপোজিশনটা আসবে। তাহলে স্ট্রং অ্যাসিড কি হবে? মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ইউজ করা হবে যদি স্ট্রং অ্যাসিড আর উইক বেস হয়, কারণ মেয়েটার কোনো অ্যাট্রাকশনই নেই। তাহলে আমি বললাম মিথাইল অরেঞ্জ মানে অ্যাসিডিক, তাহলে মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ইউজ করতে হবে, কারণ ছেলেটার বন্ধু যাবে। দেখো উইক অ্যাসিড, ছেলেটার কোনো অ্যাট্রাকশন নেই, মেয়েটার অ্যাট্রাকশন রয়েছে, তাহলে মেয়ের তরফ থেকে আসবে তার বন্ধু কে? ফেনলফথেলিন, ফেনলফথেলিন ইউজ করতে হবে। আর কারোরই তোমার অ্যাট্রাকশন নেই, তাহলে কোনো ইন্ডিকেটরই কাজই হবে না। ক্লিয়ার একদম? তো এইভাবে মনে রাখবে, দেখবি ইজিলি তুমি জিনিসটাকে মুখস্থ করতে পারবে, কোনো দিন ভুল করবে না, কোনো দিন না, ঠিক আছে। এইভাবে মনে রাখবে, এটা আমি আমার টেকনিকটা বললাম, আমি এইভাবে মনে রেখেছিলাম। যেদিন আমি 3টে কোশ্চেনের অ্যান্সার করার পরে যে 3টেই ভুল হয়েছিল, তারপর থেকে এলাম এবার একটা শর্ট ফর্ম বানাবোই, তখন আমি শর্ট ফর্মটা বানিয়ে দিই। চলো বাফার, লাস্ট টপিক আমরা করব বাফার। হোয়াট ইজ বাফার? দেখো বাফার কথার অর্থ হচ্ছে, দেখবে বাফার আমাদের ডেইলি লাইফে খুব ইউজ হয়। ইনস্ট্রুমেন্ট বাফার ইউজ হয় আর হিউম্যান বাফার ইউজ হয়। যেমন তুমি দেখবে যে তোমার যদি বাড়িতে জানালা থাকে, দরজা থাকে, দেখবে দরজার পেছনে একটা রাবারের একটা বাফার লাগানো থাকে। কেন? এই দরজাটা গিয়ে দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে যখন,
তখন আগে বাফারটা সেই আঘাতটা সহ্য করবে, যাতে করে দেওয়ালেরও কোনো ক্ষতি না হয়, দরজারও কোনো ক্ষতি না হয়। দিস ইজ বাফার। বাফার কি করে? শক অ্যাবজর্ভ করে। ঠিক আছে, নেক্সট আর কি বাফার? দেখবে দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব সলভ করার জন্য এখানে বাফার স্টেট থাকে। বাফার স্টেট থাকে। পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তাহলে বাফার স্টেট কি হিসাবে কাজ করে? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর বাফার স্টেট হিসাবে কাজ করে। তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়া যদি কোনো ঝামেলা করে, পাকিস্তান যদি ঝামেলা করে, তাহলে বাফার স্টেট তার সলভ করে। তাহলে বাফার স্টেট বা বাফার কি? বাফার হচ্ছে দুজনের মধ্যে ঝামেলা মেটানো। আমি তোমাকে ডেইলি লাইফের কথা বলছি, যারা বিয়ে করেছো তারা ভালো করে বুঝতে পারবে। যদিও এই এই জিনিসটা আমাদের পরিবারে হয় না, বাট এটা এটা কমন, সমস্ত রিলেশন এটা কমন, যে বৌমার সঙ্গে শাশুড়ির কোথাও না কোথাও একটা খাড়াখাড়ি থাকে। সমস্ত পরিবারেই প্রায় কমন, খুব রেয়ার কেস 2 to 3% বৌমা এবং শাশুড়ির মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে। ধরো ছেলেটা মাঝে বিপদে পড়ে যায়, ছেলেটা সারাদিন অফিস করে, বউ বাড়িতে থাকে বা মা বাড়িতে থাকে, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। বাড়িতে এসে ওয়াইফ মায়ের নামে উল্টো পাল্টা বলে ছেলের কাছে, আর মা ছেলের কাছে গিয়ে বউয়ের নামে উল্টো পাল্টা বলে। এটা খুব কমন একটা ব্যাপার, এবং এর জন্যই পুরো ফ্যামিলিটা রুইন্ড হয়ে যাচ্ছে। দুজনের মধ্যে এই সামঞ্জস্যটা আনাটাই হচ্ছে সব থেকে দরকার। তো ছেলেটা কিন্তু যখন ওয়াইফের সঙ্গে কথা বলে, তখন মায়ের কথা বলে, দেখো মায়ের বয়স হয়ে গেছে, তো ওটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো কিনা দেখো। আর মা যখন বলছে নিজের বউয়ের সম্পর্কে উল্টো পাল্টা, ছেলের বউয়ের সম্পর্কে, তখন ছেলে বলছে, দেখো মা, ও তো বুঝতেই পারছো সারা জীবন নিজের বাপের বাড়িতে থেকে এসছে, একটা ল্যাভিশ লাইফ লিড করেছে, এখানে এসে দেখো একটু কেমন একটা অন্য এনভায়রনমেন্ট না, ওর তো একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, দেখো না একটু দুজন মিলে অ্যাডজাস্ট করা যায় কিনা। ছেলেটা কিসের কাজ করলো? বাফারিং এর কাজ করলো। মানে দুজনের তরফ থেকে শক অ্যাবজর্ভ করলো নিচে। তো বাফার বলে একটা সলিউশন হয়, যে সলিউশনটা কি করে? শক অ্যাবজর্ভ করে। কিরকম? বাফার সলিউশন হচ্ছে এমনই একটা সলিউশন, যে বাফার সলিউশনটা তুমি নিউট্রাল বাফার হতে পারে, অ্যাসিডিক বাফার হতে পারে, বেসিক বাফার হতে পারে। আমি ধরে নিচ্ছি নিউট্রাল বাফার। নিউট্রাল বাফার মানে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মানে ছেলেটা কিন্তু দেখো সারা জীবন যে মা তাকে বড় করেছে, তাকেও সে ফেলে দিতে পারবে না, আর যে ওয়াইফকে সে আলটিমেটলি সারা জীবন যার সঙ্গে কাটাতে চাইছে, তাকেও সে ফেলে দিতে পারবে না। তো ছেলেরা এই ক্ষেত্রে পুরো নিউট্রাল থাকতে হয়, না মাকে ফেলে দিতে পারবে, না বউকে ফেলে দিতে পারবে। তো এটাকে বলা হয় নিউট্রাল বাফার। নিউট্রাল বাফার, ঠিক আছে। নিউট্রাল বাফার এর কাজ কি? নিউট্রাল বাফারের পিএইচ 7 হয়। নিউট্রাল বাফারের পিএইচ 7 হয়। আমরা একটু আগে দেখলাম পিএইচ কি, পিএইচ 7 থেকে বেড়ে গেলে অ্যালকালাইন, আর পিএইচ থেকে কমে গেলে বেসিক। বেসিক, সরি, অ্যাসিডিক, মাই মিস্টেক, অ্যাসিডিক। ঠিক আছে, অ্যালকালাইন, এটা তোমার অ্যাসিডিক। এবার নিউট্রাল বাফার মানে 7। নিউট্রাল বাফারের কাজ হচ্ছে, তুমি যদি এই বাফার সলিউশনের মধ্যে অ্যাসিড অ্যাড করো বা বেস অ্যাড করো, কোথাও না কোথাও এই বাফারটা এমনই একটা মেকানিজমে তৈরি যে এর পিএইচ 7 থেকে কমবে না। আরে ভাই, অ্যাসিড অ্যাড করছো, পিএইচ তো 7 থেকে কমে যাওয়া উচিত। অ্যাসিড অ্যাড করছো, বাট পিএইচ তো 7 থেকে কমে যাওয়া উচিত। বাট বাফার সলিউশনের কাজই হচ্ছে অ্যাসিড অ্যাড করা সত্ত্বেও এর পিএইচ 7 থাকছে। বেস অ্যাড করো, 7 থেকে বেড়ে যাওয়া উচিত না, এর পিএইচ 7ই থাকছে, কারণ দিস ইজ নিউট্রাল বাফার। তো আমাদের ফ্যামিলিতে ছেলেটার অলওয়েজ নিউট্রাল বাফারের কাজ করতে হয়, তাই না? মা যাই বলুক, দেখো কলিশন হচ্ছে না, সংসারটা ভাঙছে না, কেন? ছেলেটার জন্য মাও যা বলুক, বউও যা বলুক, আলটিমেটলি নিউট্রাল। ছেলেটা আলটিমেটলি 7 পিএইচ হোল্ড করে রেখেছে। বাট কোথাও কোথাও দেখবে এমন কিছু ফ্যামিলি থাকে যেখানে ছেলেটা যেখানে ছেলেটা একটু বউ ঘেঁষা থাকে, ঠিক আছে, তার মানে পিএইচটা কিন্তু এই সলিউশনের 6.5। তার মানে আলটিমেটলি পার্সিয়ালিটিও মায়ের সঙ্গে একটু একটু করছে। যাই বলুক না কেন, বউয়ের ফেভারে কথা বলে, তার জন্য সংসারটা ধীরে ধীরে ভেঙে যায়। বাট পরের ব্যাপার, আমি বাফার বোঝাচ্ছি তোমাকে, তাই না? তাহলে 6.5, তাহলে এতে তুমি যতই বেস অ্যাড করো না কেন বা যতই অ্যাসিড অ্যাড করো না কেন, ওর পিএইচ 6.5 থাকবে। যেহেতু পিএইচ 6.5, দ্যাটস ওয়াই দিস ইজ আ অ্যাসিডিক বাফার। দ্যাটস ওয়াই দিস ইজ আ অ্যাসিডিক বাফার। আবার কোনো কোনো ছেলে থাকবে যে মা দিকে ঘেঁষে থাকে, ঠিক আছে, তার মানে
মা যা বলছে সেটাই ঠিক, তোমাকে সব সহ্য করে নিতে হবে। তাহলে এর পিএইচ হচ্ছে 7.9। দিস ইজ কল্ড বেসিক বাফার। তুমি এতে যতই বেস অ্যাড করো, যতই তোমার অ্যাসিড অ্যাড করো, এর পিএইচ রিমেইন 7.9। তো দেখো অ্যাসিডিক বাফারের ভ্যালু কত, 7 থেকে কম, বেসিক বাফারের ভ্যালু 7 থেকে বেশি। তো এই সিস্টেম অ্যাড করলে কি হয়, CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের একটা লবণ অ্যাড করতে হয়। তো এই দুটোকে অ্যাড করলে তোমার অ্যাসিড বাফার তৈরি হয়, আর এই দুটোকে অ্যাড করলে কি হয়, একটা বেসিক বাফার তৈরি হয়। ঠিক আছে, তো এর মেকানিজমে আমরা আর যাবো না, কারণ বাফারের মেকানিজম অনেক টাফ একটা মেকানিজম। সেটা আমাদের 11-12-এ লাগে, বাট 9-10-এ লাগে না। বাট বাফার সলিউশনটা আমরা কি বুঝলাম, যে এতে যতই তুমি অ্যাসিড বা বেস অ্যাড করো না কেন, দ্য পিএইচ ভ্যালু রিমেইন কনস্ট্যান্ট। দেখো ব্লাড কে আমরা বাফার সলিউশন বলতে পারি, ব্লাডের মধ্যে এই দুটোর কম্বিনেশন রয়েছে, তাই ব্লাডকে আমরা বাফার সলিউশন বলে থাকি। ক্লিয়ার? এই হচ্ছে আমার পুরো অ্যাসিড এবং বেস ছোট্ট টপিক আমাদের কমপ্লিট হয়ে যাবে। বলো কারো কোনো কোয়ারি না থাকলে রেকর্ডিংস অফ করব। নেই তো?